স্বাধীনতার ৫ দশক পেরিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতিতে কতটা গুণগত পরিবর্তন এসেছে? কেন গণতান্ত্রিক যাত্রায় বারবার হোঁচট খেতে হয়েছে আমাদের, কিংবা দুবারের মতো আমাদের গণঅভ্যুত্থানের মতো ঘটনার ভেতর দিয়ে যেতে হয়েছে? কিংবা আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে কি? বারবার রাজনৈতিক সংস্কারের দাবি উঠলেও রাজনীতিতে সংস্কার আদতে কতটুকু হলো? ১২তম নির্বাচন পেরিয়ে ত্রয়োদশ নির্বাচনের দ্বারপ্রান্তে আমরা, কিন্তু প্রতিবার নির্বাচন এলেই ষড়যন্ত্রের প্রভাবে কেন আসলে আমাদের নির্বাচনী রাজনীতি এতটা সংকটাপন্ন হয়ে ওঠে? এসব প্রশ্নের উত্তরগুলো আজ খুঁজতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলাম, বর্তমান বাস্তবতায় আমাদের গণতন্ত্র, নির্বাচন এবং ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে যাচ্ছে? আমি তো আসলে আশাবাদী মানুষ। আমি সবসময় মনে করি যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা চমৎকার গণতান্ত্রিক রাষ্ট্রে উপনীত হবে, এবং এটাই তো আমাদের প্রত্যাশা, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা। এবং আমাদের দীর্ঘ 16 বছরের লড়াই, যেটা আমরা 24 জুলাই এবং অগাস্টের ফার্স্ট উইকে, অর্থাৎ অগাস্টের 5 তারিখ, যেটা আমাদের ছেলেরা এবং আমরা অনেকেই 36 জুলাই বলতে পছন্দ করি, ভালোবাসি। এটার পেছনে আমাদের একটা আবেগ আছে। এই আবেগ তো শুধুমাত্র একটা সরকার, মানে সরকারকে হটিয়ে দেওয়া এবং এরপরে শুধু একটা নির্বাচন, আরেকটা সরকার গঠন করা, ইনস্টিটিউট অফ 300 সিটসে 300 মেম্বারের জায়গায় নতুন 300 মেম্বার বসানোটা বড় কথা না। মানুষের যে আকাঙ্ক্ষা, এই পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের কিছু আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। সে আকাঙ্ক্ষা মিডিয়াতেও, আপনার বেলাতেও, প্রশ্ন করার স্বাধীনতা, সব কিছু মিলিয়ে আমি সবসময় বরাবর একটি জিনিস বিশ্বাস করি, কি জানেন, যে সমাজে এবং যে রাষ্ট্রে প্রশ্ন করা যায় না, প্রশ্নহীন সমাজ এবং প্রশ্নহীন রাষ্ট্র, এটা একেবারেই অসভ্য একটা ব্যবস্থা। এটাকে আদৌ গণতান্ত্রিক চর্চা ওখানে আছে তা মোটেই বিশ্বাস করা যাবে না। তো সুতরাং আমাদের রাষ্ট্রে, সমাজে প্রশ্ন করা যাবে, প্রশ্ন তোলা যাবে, এবং প্রশ্নগুলোর উত্তর যারা যেখানে থাকবেন অপর প্রান্তে তারা দেবেন, দিতে হবে, দিতে বাধ্য থাকবেন। ওটার মধ্য দিয়ে এক ধরনের জনগণের ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হবে, ইংরেজিতে যেটাকে বলে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। এবং গণতন্ত্রের এসেন্সটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। তো আমরা এই যে আপনি আশার কথা বললেন, পারবো কিনা জিজ্ঞেস করলেন, আমি মনে করি, আমি স্বপ্ন দেখি যে আমাদের রাষ্ট্রে জনগণের ক্ষমতায়ন হবে, জনগণ যে কোনো বিষয়ে প্রশ্ন তুলতে পারবে, এবং যাদেরকে প্রশ্ন করবেন তারা সেটার প্রশ্ন উত্তর দিতে। আপনি শুরুতেই বলছিলেন আপনি ভীষণ আশাবাদী মানুষ। নির্বাচন নিয়ে আসলে কতটা আশাবাদী হতে পারছেন? কোনো শঙ্কা আছে কি? না, শঙ্কা মানে কি, শঙ্কা তো একটা থাকবেই। শঙ্কা থাকবেই কারণ যেমন মনে করেন আপনি যদি পকেটে টাকা রাখেন, আপনি সবসময় শঙ্কা থাকতেই পারে যে আপনি কোনো চোরের পাল্লায় পড়লেন কিনা, হাইজ্যাকারের পাল্লায় পড়লেন কিনা। সেটার জন্য আপনার নিজের যেমন সতর্ক থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম যে সমাজে, যে রাষ্ট্রে বসবাস করেন, তারা আপনাকে নিরাপদ রাখবেন সেই প্রত্যাশা তো আপনি করতে পারেন এবং করা উচিত আমাদের। তো নির্বাচনীয় সংকট হচ্ছে এইটাই কি, দেখেন, যারা গত 15 বছর এই বাংলাদেশটাকে যারা অবাধে লুণ্ঠন করেছেন, অর্থাৎ শাসন ক্ষমতায় থেকে জনগণের ভোট ছাড়া, জনগণের ভোটকে বঞ্চিত করে যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টায় মত্ত ছিলেন, এবং এর বিনিময়ে তারা লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন, তাদের তো একটা কি বলে, তারা তো তাদের সেই ভাবনার স্বর্গ তো সত্যি সত্যি ছুটে গিয়েছে, তারা স্বর্গচ্যুত হয়েছেন। ফলে ওই স্বর্গচ্যুতির একটা যে বেদনা, এটা তো তাদের মধ্যে কাজ করে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুধু কি পতিত স্বৈরাচারী করছে, নাকি দেশীয় কোনো শক্তির ইন্ধনও রয়েছে? ওয়েল, আমি তো ফান্ডামেন্টালি মনে করব যারা যেটা হারিয়েছেন সেটা তারা পাওয়ার জন্য তাদের একটা অপচেষ্টা থাকবে নিঃসন্দেহে। আর দেশের মধ্যে যাদের কথা বলেন, আমি বলি না যে তাদের কোনো আছে, ষড়যন্ত্র আছে, অপচেষ্টা আছে, কথাটা আমি সেভাবে তাদেরকে ওইভাবে আমি কাউকে অভিযুক্ত করতে চাই না। বাট আমার মনে হয় কারুর কোনো কথা, কারুর কোনো অ্যাকশন আলটিমেটলি আপনার পতিত স্বৈরাচার, ডিসগ্রেসড অটোক্র্যাটদের পক্ষে চলে যায়। আপনি অভিযোগ করতে চাইছেন না, কিন্তু বিএনপি মহাসচিব কিন্তু সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছেন যে সরকারের ভেতরের একটু অংশ চায় না গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক। এটা উনি বলেছেন, বাট আই কুড নট ডিফাইন দ্য পিপল, আই ক্যানট ডিফাইন দ্য পারসনস। ইনফ্যাক্ট উইদিন দ্য গভর্নমেন্ট কারা এটাকে ফয়েল করতে চান, এটা আমার পক্ষে, আমি অনেক ক্ষুদ্র মানুষ, আমার পক্ষে এটা নির্ণয় করা
সম্ভব হয়নি। তবে আমি মনে করি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি দেশের যিনি প্রধান নির্বাহী, আমাদের যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি তার প্রতি আস্থা রাখতে চাই। কিন্তু সম্প্রতি কিন্তু প্রধান উপদেষ্টাই শঙ্কা প্রকাশ করে বলেছে যে অন্তর্বর্তী সরকারকে যারা নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা এমন পরিস্থিতি সৃষ্টি করবে যেন নির্বাচন না হয়। আপনার একটি বক্তব্য যদি আপনি কোট করি যে আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার গঠিত হতে পারে, যেভাবে বাহুবলী 1, 2, 3 সিকুয়েল আছে তেমনি হয়তো দেখা যাবে ইউনূস গভর্নমেন্ট 1, 2। রাইট। ব্যাখ্যা করবেন এই যে কথাটা বললেন এটার মধ্যে উত্তর আছে। যেমন আমি সিনেমা দেখি না, বাহুবলী সিনেমাটা মানে নাম শুনেছে অনেক, মানে আচ্ছা এখানে নায়ক কে ছিল? আমারও দেখা হয়নি। আপনার দেখা নেই। আমরা ধরে নিচ্ছি যদি বাহুবলী ভারতীয় সিনেমা, তাই না মনে হয়, তো ওখানে ধরে নিচ্ছে শাহরুখ খান বোধহয় ওটার মেইন মানে প্রধান চরিত্রে তিনি ছিলেন, শাহরুখ খান যদি ধরে নেই। তো যখন একটা সিনেমা যখন অনেক জনপ্রিয় হয় তখনই কিন্তু তার সিকুয়াল হয়, 1, 2, 3 হয়, তাই না? কিন্তু মনে রাখবেন সেটার যে প্রধান চরিত্রে যিনি থাকেন তাকে বাদ দিয়ে কিন্তু হয় না। মানে আমরা অনেক যখন ছোট ছিলাম, আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে, তারাও হয়তো অনেকে দেখেননি, পাকিস্তান আমলে আমরা অনেক ছোট তখন সিনেমাটা খুব মানে লোকগাথার উপরে সিনেমাটা ছিল রূপবান বা রূপবান যেটাই বলেন না কেন, রূপবান। তো রূপবান যখন খুব হিট হয়ে গেল তখন রূপবানের পরে আবার সিনেমা নতুন ওই প্রযোজকই সিনেমা বানালেন আবার বনবাসী রূপবান। যখন দেখলেন আবার বনবাসী রূপবানও যখন হিট হয়ে গেল, মানে দর্শক অনেক দেখছে, তখন বলে রহিম বাদশাহ রূপবান। মানে এগুলো তখন তো সিকুয়াল শব্দটা তখন প্রচলিত ছিল না। মানে একটা সিনেমা কি নানাভাবে নিয়ে আসা, কিন্তু প্রধান চরিত্রে যিনি থাকেন তিনিই থাকেন, তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমি ইউনূস গভর্নমেন্ট 1, 2 অনেক যে কথাগুলো যেটা বলেছি, প্রফেসর মোহাম্মদ ইউনূসই থাকবেন। নির্বাচনের রোডম্যাপটা বাস্তবায়ন করার জন্য আমি যেটা বলতে চেয়েছি, প্রফেসর মোহাম্মদ ইউনূসই থাকবেন সরকার প্রধান হিসেবে, মানে আমরা প্রত্যাশা করি, তাই না? উনি না থাকলে তো তাহলে কি আরো 2-3 দফা সরকার গঠন হবে এমনটি বুঝাতে চেয়েছেন কি? আপনি যদি এভাবে যদি বলেন যে আপনি প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার ওনার এখন একটা কম্পোজিশন আছে না গভর্নমেন্টের, এই কম্পোজিশনটা যদি উনি মনে করেন যে কম্পোজিশনটা খুব রাইটলি ফাংশন করছেন না, হি ক্যান চেঞ্জ দ্য ফরম্যাট, উনি ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন। উনি XYZ কে আপনার আবার মন্ত্রিসভায় নিয়ে আসতে পারেন। এমনকি যদি মনে করেন যে না জুইকেও মন্ত্রিসভায় আনলে, উপদেষ্টা পরিষদে আনলে ভালো হবে, ইয়েস হি ক্যান ব্রিং ইউ টু, উনি আপনাকে আনতে পারেন। আমি এটাই বলতে চাচ্ছি যে সরকার রিশেপ হবে, বাট ডেফিনেটলি সার্টেনলি আপনার আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেটা কি নির্বাচনকালীন সরকার গঠিত হবে? নির্বাচন উদ্দেশ্যেই তো নির্বাচন তো একটা কঠিন দায়িত্ব। এটা বাস্তবায়ন করার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি মনে করেন তার বর্তমান অ্যাডভাইজারি কাউন্সিল মানে খুবই সক্ষম না, যদি মনে হয়, বা যে সমস্ত চ্যালেঞ্জেসগুলো উনি দেখেন, যে সংখ্যাগুলো উনি প্রকাশ করেন, বা যে সংখ্যাগুলোর কথা আমরা ভাবি এটাকে ট্যাকেল করা, এটাকে অ্যাভয়েড করা, এটাকে ভণ্ডুল করে দেওয়া বা ব্যর্থ করে দিয়ে রোডম্যাপটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যেরকম টিম তৈরি করা দরকার, ইয়েস হি ইজ ইন দ্য পজিশন, উনি নিঃসন্দেহে সেই মানে টিমটা গঠন করতে পারেন। আর ওনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে আমাদের সেনাপ্রধান। আমাদের সেনাপ্রধান নিজেই বলেছেন 18 মান্থ যথেষ্ট একটা নির্বাচিত সরকার আনার জন্য বা একটা নির্বাচন করার জন্য, এবং উনি বারবারই বলেছেন যে একটা নির্বাচিত সরকার আসার জন্য বা একটা চমৎকার নির্বাচন করার জন্য সেনাবাহিনী খুব আন্তরিকভাবে কাজ করছেন। আমরা তা দেখছি। ডক্টর আসাদুজ্জামান রিপন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আপনারা প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ আস্থা রাখতে চাইছেন। সেজন্যই বলেছি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকার আছে, একটা তো আছে ওয়ান, আবার একটা হতে পারতো, হয়তো সেখানে দেখা যায় XYZ হয়তো থাকছেন না, ওটার জায়গা হয়তো CDEF থাকবে। নির্বাচন আয়োজনের সরকারের সক্ষমতা নিয়ে আপনাদের কোনো দ্বিধা নেই? সরকার সক্ষমতা, জি, সরকার সক্ষমতা নিয়ে মানে আমি তো নাগরিকও, আমার কিছুটা দ্বিধা আছে। আমার কাছে মনে হয়েছে, যে জন্য আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকার 1, 2 কথাটা বলেছি, এই কারণে আমি মনে করি যে নির্বাচনী বৈতরণী পার করার জন্য ওনার গভর্নমেন্টের আরো এফিকেসি দরকার, আরো এফেক্টিভ। কোন ক্ষেত্রে? ইন অল রেসপেক্ট, ওনার পুলিশ ঠিক মতো কাজ করছেন স্টিল, কারণ ওই পুলিশের মধ্যে পতিত স্বৈরাচারের লোকজন রয়েছে, প্রশাসনের মধ্যে ওনার প্রথম থেকে কিন্তু এই অভিযোগটা আপনারা করে এসেছেন, বারবার করেছেন, কিন্তু অপসারণ করা গেল না কেন? এখনো করছি। পতিত স্বৈরাচারের এলিমেন্টস গুলো এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে আছে, এটা তো অস্বীকার করা যাবে না। গত কয়েকদিন আগেও একেবারেই একজন ভদ্র মহিলার নাম নাজনীন কাউসার, তার নামে তৎকালীন মন্ত্রী, রাইট নাও নামটা আমি ভুলে গেলাম, উনি ডিও পাঠালেন
যিনি বঙ্গবন্ধু পরিবারের তার রাজনৈতিক অনুসারী ইত্যাদি ইত্যাদি, তাকে এই জায়গায় বসালে খুব ভালো হবে এ করে ডিও পাঠালেন তৎকালীন জনপ্রশাসন মন্ত্রীর কাছে, তাই না? নুরুজ্জামান, আগের যে মন্ত্রী ছিলেন নুরুজ্জামান আহাদ বা এরকম সামথিং এরকম নাম হবে, তিনি ডিও পাঠালেন মানে জনসংস্কারের মন্ত্রীর কাছে, এবং যার সম্পর্কে পাঠালেন তার অন্যতম বৈশিষ্ট্য বর্ণনা করতে যে তিনি বলেন তারা আওয়ামী পরিবার, তারা আওয়ামী আদর্শের, বঙ্গবন্ধু আদর্শের লোক ইত্যাদি ইত্যাদি, এই কারণে তাকে অর্থ বা গুরুত্বপূর্ণ ডেস্কে তাকে বসানো উচিত। তো আমরা যখন দেখি সেই লোকগুলো তো আছেই, উল্টো আরো মানে পদায়ন হচ্ছে তাদের। তো অপরদিক থেকে বঞ্চিত লোকগুলো অনেকেরই পদায়ন হচ্ছে না এখনো, চুক্তিভিত্তিক লোকজন এখন পর্যন্ত অনেকে রয়েছেন। তো সুতরাং একটা নির্বাচনের মতো একটা কঠিন জিনিস, যেটা গত 15 বছর নির্বাচন হয়নি। এবং মনে রাখবেন, নির্বাচন ব্যবস্থাটা কার্যকর করার জন্য বা পরিচালনা করার জন্য একটা প্রচুর লোকজন লাগে। তো পার্টিকুলারলি আপনি স্কুল টিচার থেকে শুরু সরকারি মানে কর্মচারী, কর্মকর্তা, পোলিং অফিসার হিসেবে অনেক লোককে লাগে, প্রিজাইডিং অফিসার হিসেবে অনেক লোকজন লাগে। সেক্ষেত্রে আমরা তো সেই লোকগুলো কি দেখেছি, যেই লোকগুলো শেখ হাসিনা সরকার বলেছে 94% দেখিয়ে দাও, তো 94% দেখিয়ে দিয়েছে। অনেক সময় বলেছে 97% দেখিয়ে দাও, মানে ভোটার উপস্থিতি, তো 97% দেখাতে যে 107% দেখিয়ে দিয়েছে। মানে মৃত ব্যক্তিদের ভোট পর্যন্ত মানে যুক্ত করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি, মানে কোনো মানে আর কোনো ব্যালট খালি রাখেনি এমন অবস্থাও ছিল। তো এই লোকগুলোকে যদি আপনি আবারও যদি নির্বাচনে, মানে এই লোকগুলো তো আর মানে আফ্রিকার সুদান থেকে সবাইকে পরিবর্তন করা সম্ভব হবে? আমি বলছি হ্যাঁ, আফ্রিকার সুদান থেকে, মরিতানিয়া থেকে, নানা জায়গা থেকে এনে তো আপনি নির্বাচন করাতে পারবেন না। আপনাকে তো আপনার দেশের জনগণ দিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে। আমার একটা প্রপোজাল আছে, মানে ভাবনা আছে, একেবারে নির্দলীয় নিরপেক্ষভাবেই আমি রাইট নাও হয়তো প্রস্তাবটা এই মুহূর্তে দেব না। আপনি যদি আমাকে মানে নির্বাচনের শিডিউল ঘোষণার পরে যদি আপনার মাথায় কখনো থাকে, তাহলে নিশ্চয়ই আমি নোট করে রাখবো। আমি সেই প্রশ্নটি নিশ্চয়ই আপনাকে করব। আমি এমন একটি অবস্থার কথা বলবো, আমি একজন নাগরিক হিসেবে, কারণ সবার আগে আমাদের দেশ, সবার আগে বিএনপি না, সবার আগে কোনো রাজনৈতিক দল না, সবার আগে দেশ। এটা আমার নেত্রী বেগম খালেদা জিয়া বললেন যে দেশ বাঁচলে, সব দেশ যদি বাঁচে তো সবাই বাঁচবে। তো এই, এবং আমার দলের স্লোগান হচ্ছে সবার আগে দেশ। আমার নেতা তারেক রহমানের স্লোগান হচ্ছে সবার আগে দেশ। তো সুতরাং আমরা যদি সবার আগে দেশটাকে যদি মনে করি, তাহলে দেশের স্বার্থটা বিবেচনা করতে হবে। কারণ আগামী একটি নির্বাচন, একটা প্রকৃতপক্ষে নির্বাচন এবং একটা নির্বাচিত সরকার, একটি নির্বাচিত সরকার, সেই ভালো নির্বাচনে ভালো লোকজনের পার্লামেন্টে আসা, মানে অনেকগুলো কিন্তু যুক্ত আছে, অনেকগুলো ভালো যুক্ত আছে, কিন্তু সো মেনি গুডস লাগবে। কি একটা ভালো নির্বাচন লাগবে নিঃসন্দেহে, যেন তেন নির্বাচন করার জন্য মানুষ জীবন দেন। একটা ভালো নির্বাচন লাগবে, একটা ভালো নির্বাচনের মধ্যে যেটা ভালো পার্লামেন্ট লাগবে। একটা ভালো পার্লামেন্টের জন্য ভালো লোকজনকে তো আনতে হবে। আপনি আমাকে যে চাটি, মানে আপনার অনুষ্ঠানের জন্য আমাকে চা অফার করেছেন, এই চায়ের পাতাটা যদি অনেক পুরনো থাকতো তাহলে গন্ধ হতো, মানে এর এফেক্টিভনেস থাকতো না, এর কালার থাকতো না, ঘ্রাণটা থাকতো না, তাই না? তো সুতরাং আপনাকে কি করতে হবে, ভালো জিনিস দিতে হবে। তাহলে ভালো নির্বাচনের জন্য ভালো নির্বাচনের মধ্যে ভালো পার্লামেন্ট হতে হবে। পার্লামেন্ট নিশ্চিতের আসলে নিশ্চয়ই দায়-দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর বর্তায়। আসছি তো, ভালো পার্লামেন্টের জন্য ভালো লোকজন দিতে হবে আপনার। ভালো লোকজন যদি আপনি দেন, 300 লোক যদি সবাই মিলে আমরা ভালো লোকগুলোকে দেই, মানে প্রশ্নহীন লোকজন, বিতর্কিত লোকজন নয়, দুর্নীতিগ্রস্ত লোকজন নয়, যাদের নিয়ে পেছনে আড়ালে মানুষ কথা বলে, পাবলিক পারসেপশন যাদের সম্পর্কে নেগেটিভ না, সোজা কথা, সেই লোকজনগুলো কিন্তু সবাই যদি চিন্তা থাকে যে না, হোয়াট এভার পাবলিক পারসেপশনে যিনি খারাপ তিনি তাকে আমরা সামনে আনবো না, তাকে আমরা মনোনয়ন দেব না, তাহলে কি হবে জানেন? ওই 300 আসনের মধ্য থেকে আমরা নিঃসন্দেহে 30-40 জন ভালো মানুষ পাবো সরকার গঠন করার জন্য। তাহলে ভালো সরকার হবে। ভালো সরকার হলে কি হবে? সুশাসন হবে, গুড গভর্নেন্স, ইংরেজিতে গুড গভর্নেন্স। তার মানে উই নিড সো মেনি গুডস, অনেকগুলো মানে গুড লাগবে আমাদের, তাই না? তো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে। কিন্তু ডক্টর আসাদুজ্জামান রিপন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না এলে, ভালো মানুষ দেখেও যদি মনোনয়ন দেওয়া হয়, আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই যে আপনার দল আপনাকে মনোনয়ন দিল, আপনার বিরুদ্ধে হয়তো বা দুর্নীতির কোনো অভিযোগ নেই, কিন্তু ক্ষমতায় যে আপনি যে ক্ষমতার অপব্যবহার করবেন না তার নিশ্চয়তা আসলে কে নেবে? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পর ফিরবো। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গেলাম সেটি হচ্ছে, দল আমরা দেখলাম যে ক্লিন ইমেজ দেখে মনোনয়ন দিয়েছে, তারপরে ক্ষমতায় যে ক্ষমতার অপব্যবহার করেছে এমন অসংখ্য নজির বাংলাদেশের রাজনীতিতে আছে। সামনের দিনে আসলে এমন ঘটনা যে ঘটবে না তার নিশ্চয়তা কি? আপনি কি আমার বেলাও বলছেন? আমি আপনাকে যেহেতু উদাহরণটা দিয়েছি, আমি আপনার বেলায় বলছি। আমি আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই, আমি বহু আগে আপনার শোতে না, তো আজকে আপনাকে অনেক ধন্যবাদ, শুক্রিয়া যে আপনি আমাকে মানে এই উত্তরটা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি কিন্তু কয়েকটি টিভি চ্যানেলে শেখ হাসিনা আমলেই বলেছি, এই আমলে না, তখনও বলেছি যে আমি যদি কখনো জনপ্রতিনিধি হই, রাষ্ট্রের একটি পয়সা তসরুপ করব না। এটা আল্লাহকে হাজির নাজির করে বলেছি, কারণ আমার মাবুদ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন পরম করুণাময় আল্লাহ। এবং তার কাছে যেহেতু আমাকে ফেরত যেতে হবে, জবাবদিহি যেহেতু তাকেই করতে হবে। আর যে জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন, অথবা যদি কিসমতে থাকে, আমি যদি কখনো সরকারের অংশ হই, আল্লাহ যদি ইজ্জত দান করেন, তাহলে জনগণের আমানতকে কোনোদিন কখনই বেইজ্জত করব না, কখনই খেয়ানত করব না। এটা আমার ওয়াদা। এটা মানুষের কাছে না, আপনার কাছে শুধু না, আপনার দর্শকদের কাছে শুধু না, এই ওয়াদা আমার মাবুদের কাছে, আমার আল্লাহর কাছে। নির্বাচিত হবার পর এলাকার মানুষ আপনাকে রিচ করতে পারবে কি? 100 বার। আমি তো এটার জন্য ফাইট করি। আমি আমার এলাকায়, নির্বাচনী এলাকায় কি বলি জানেন? আমি বলি যে আপনার তো সবসময় এই যাবৎকালে, মানে শুধুমাত্র আমার এলাকায় না, মানে সাধারণত দেখা গেল যে তারা প্রধান অতিথিকে নির্বাচিত করে। কারণ যারা নেতা হন, নেতারা যখন এলাকায় মিটিং করতে যান, তখন ব্যানারের পেছনে এলাকা থেকে প্রধান অতিথি ওই নেতা। তো আমি বলেছি যে আমি তো এই এলাকার ছেলে, এটা আমার বাপ দাদার দেশ, আমি কেন প্রধান অতিথি হব? আমি কিন্তু আমার ব্যানারে যখন আমি শেখ হাসিনার পতনের পর থেকে যতদিন আমি নির্বাচনী কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করছি, আমি কিন্তু কখনোই আমার ব্যানারের মধ্যে প্রধান অতিথি শব্দটা লিখি না, আমি প্রধান বক্তা লিখি। এবং তাদেরকে বলেছি, যেটা নিয়ে আমি ফাইট করি, যেটা নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে যে বিদেশে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা দেখেছি, অন্য দেশের কথা আমি খুব বেশি একটা বলতে পারবো না, কারণ আমার খুব ধারণা নেই অন্য দেশ সম্পর্কে। তো আমি ওই দেশে ছিলাম, ফলে আমার যেটা আমার দেখা বা আমার অভিজ্ঞতা, ওখানকার যারা সংসদ সদস্য, ওখান তো সংসদ সদস্য বলে না, ওরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, যারা দু কক্ষ থাকে, একটি কক্ষে বলে যে কংগ্রেসম্যান বলে যারা, আরেকজন হচ্ছেন সিনেটর। তো তারা যেটা করেন, তাদের অধিবেশন যখন, কংগ্রেশনাল সেশন যখন শেষ হয়ে যায়, সিনেটের সেশন যখন শেষ হয়ে যায়, তারা কিন্তু কেউ ক্যাপিটাল হিলে অর্থাৎ ওয়াশিংটনে থাকেন না। ওয়াশিংটনে সাধারণত কোনো নির্বাচিত প্রতিনিধির আবাসস্থল নয়, তারা যে যার এলাকায় চলে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের ঘটনার বিপরীত ঘটনা কিন্তু আমাদের এখানে ঘটে। ডক্টর আসাদুজ্জামান রিপন, বলা হয়ে থাকে যে আমাদের এমপি মন্ত্রীরা শুধু রাজধানীতে অবস্থান করে, তারা এলাকায় থাকেন না। হ্যাঁ, ঠিক উল্টোটা। এবং শুধু তাই না, শুধু তাই না, আরো কি হয় জানেন, দুঃখজনক, আপনি এমপি হোস্টেলের নাম শুনেছেন? নামটা কি? এমপি হোস্টেল। যেমন মেয়েদের গার্লস হোস্টেল থাকে, তাই না? থাকে। হোস্টেল মানে হচ্ছে টেম্পোরারি আবাসস্থল। হোস্টেল মানে তো বাসভবন না, 5 বছর থাকার বিষয় না। আপনি যখন অধিবেশনে যোগদান করবেন, টেম্পোরারি, যাতে আপনি নোয়াখালী, কুমিল্লা, বরিশাল অথবা দূরতম এলাকা থেকে আপনি আসবেন, যাতে আপনার থাকতে অসুবিধা না হয়। আপনি হোস্টেলে, মানে পার্লামেন্টের কাছাকাছি হোস্টেল অবস্থান করবেন। আপনার অধিবেশন শেষ হয়ে যাবে, আপনি প্যাক আপ করবেন, প্যাক আপ করে আপনার এলাকায় চলে যাবেন। এটাই তো আমরা উন্নত দেশে দেখি, এমনকি ইন্ডিয়াতেও তাই। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতেও তাই। ওখানকার এমপিদের জন্য আপনার ওই যে কম মূল্যে আপনার ওই যে গুলশান, বনানী, বারিধারা, পূর্বাচলে এরকম জনগণের জমি অ্যাকোয়ার করে, তারপরে রাজুক সেটাকে ডেভেলপ করে, তারপর এলিটদের কাছে, মানে সোকল্ড ইলেক্টেড এলিট, আওয়ামী লীগের সোকল্ড বললাম কারণ ওরা তো ইলেক্টেড ছিল না, এদেরকে আপনার মানে জনগণের সম্পত্তি দখল করে এই সমস্ত ভুয়া লোকদেরকে আবার সেগুলো বিতরণ করে। সরকার উচিত হবে গত 15 বছরের যতগুলো এমপি মন্ত্রীর নামে এই যে রাজুকের প্লট বিতরণ করা হয়েছে, এগুলো সব ক্যান্সেল করা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ভেরি মাচ এগেনস্ট অফ আপনার স্টেইং অ্যাট আপনার এমপি হোস্টেল আফটার আপনার মানে পার্লামেন্টের সেশনের পরে ওখানে থাকাটা পছন্দ করি না। এবং শুধু তাই না, আমাদের দেশে তো অনেক এমপি মন্ত্রী ছিলেন যাদেরকে ওইখানে এমপি হোস্টেলে তাদের একটা সিট বরাদ্দ, মানে একটা রুম, একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ থাকে। কারণ আমি তো কখনো এমপি হইনি, আমি যাই না, ওটা কি বলা যায়, সিট তো নয়, মানে একটা 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 অ্যাপার্টমেন্ট বলতে পারেন, তাই না, থাকে। তো তারা যদি না থাকেন কি করেন জানেন,
তাদের চাকর বাকর, তাদের এপিএস, তাদের কর্মচারী এরা থাকে ওইখানে। এটা কি ওদের থাকার জায়গা? এটা নিশ্চয়ই না। এই যে অ্যাবিউজ মানে পার্লামেন্টের মেম্বারদের তরফ থেকে যে আপনার তাদের প্রিভিলেজকে অ্যাবিউজ করা, আমি পাওয়ার বললাম না, প্রিভিলেজ বললাম, এটা এই প্রিভিলেজগুলো তারা অ্যাবিউজ করেছেন অতীতে। প্রিভিলেজ অ্যাবিউজ কিভাবে করছে? কারণ আমরা তো দেখছি যে কোন শক্তির উৎসে কিংবা আলাদিনের চেরাগের বলে আসলে রাজনীতিতে অনেকের ভাগ্য রাতারাতি বদলে যায়। এ কারণেই কি আসলে এরকম অ্যাবিউজ করার সুযোগ পায়? এই যে আমি যেটা বললাম, এটা একটা অফকোর্স এটা অ্যাবিউজ, কিন্তু এটাকে কেউ প্রশ্ন তুলিনি কখনো, কেউ প্রশ্ন তুলিনি। কেন এখন প্রশ্ন তোলা হচ্ছে? যেমন আমি একটা রাজনৈতিক দল করি, তারপর আমি প্রশ্ন তুলছি, এবং এটা আমি কখনোই, আমি আবারও বলছি, আমিও কখনো এই কাজটি করব না, আমি ওই কাজটি কখনো করব না। আমার নির্বাচনী এলাকা ঢাকার মোটামুটি সন্নিকটে, তো আমি তো আমার এলাকায় চলে যেতে পারি, খুব ক্লিয়ার কাট কথা, আমি আমার এলাকায় চলে যাব। আর যখন অধিবেশন যখন থাকবে আমি ন্যাচারালি ওখানে অবস্থান করব, সেটা ভিন্ন কথা। কিন্তু কথা হচ্ছে যে আপনার ব্যবস্থার একটা পরিবর্তন, তো আপনাদের যে অতীতে যে ব্যবস্থাগুলো ঘটেছে, যেগুলো আমরা দেখেছি, এগুলো মানুষ ভালো চোখে নেয়। গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে যে পরিবর্তনটা আমরা দেখছি, আমরা আশাবাদী কতটুকু হতে পারি? না, যদি আপনি খুব আশাবাদী বলেন, অনেক কিছু ঘটেনি, এটা সত্য। যেমন বিচারক নিয়োগের যে ঘটনাটা দেখলাম, সেটা খুবই মোটেই খুব মানে না, মানে আপনার প্রশংসার যোগ্য না। এটা মানে উন্নত দেশগুলোতে যেভাবে নিয়োগ হয় সেরকম নিয়োগ হয়নি। আপনার একজন যিনি বিচারক হয়েছেন, তিনি আইনজীবী হিসেবে তার পারফরমেন্স কতটা স্ট্রং ছিল, কতগুলো মামলা মোকদ্দমা তার ডিএলএর রিপোর্টেড ছিল, সেইটার ভিত্তিতে তাকে নিয়োগ করা হয়েছে কিনা সেটা আমরা মানে নিঃসন্দেহে দেখিনি। এমনও দেখেছি যে অনেক বছর বিদেশে অবস্থান করেছেন, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এটা খুব যে একটা খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হয়েছে, আমার কাছে তা মনে হয়নি। পার্টিকুলার যদি আপনি মানে যদি বিচারক নিয়োগের বেলায় যদি বলেন, ওটা হয়নি। তারপরে আপনার আরো অনেক কিছু সংস্কার হতে পারতো, যে কথাগুলো এখন আপনি আলোচনার মধ্যে তুলছি, এই প্রশ্নগুলো সংস্কার মধ্যে আসতে পারতো। যেমন আমি বারবার একটি কথা বলি যে এমপিশিপ, যেটা এমপিশিপ, আমি আপনার এখানে কথা বলতে এসেছি, আমি তো ইচ্ছা করলেই তো আমি কথা বলার মাঝখান থেকে আমি আমার রেমুনারেশনটি নিয়ে চলে যেতে পারি না। আমাকে একটা নিয়মের মধ্যে থেকেই তো আমাকে যেতে হবে, তাই না? আচ্ছা, শৃঙ্খলা মানতে হবে। বাট আনফর্চুনেটলি আমরা যেটা দেখি, বাংলাদেশে যারা এমপি হন তারা একটা রেমুনারেশন পান, সুযোগ সুবিধা পান, ডিউটি ফ্রি গাড়ি পান, কম দামে প্লট পান, অনেক কিছুই তো পান, কি পান না তারা? আচ্ছা, কিন্তু এই কাজটাকে তারা মানে তাদের পার্লামেন্টারি জবটা, এই জবটাকে তারা খুব সিনসিয়ারলি নেন না, কারণ এটা ফুল টাইম মনে করেন না তারা, বা ফুল টাইম এটা তো একটা ফুল টাইম জব, এটা বলাও হয় না। যেমন আপনি ওকালতি করতে পারবেন, আপনি ডাক্তারি করতে পারবেন, আপনি ঠিকাদারি করতে পারবেন, নিজস্ব ব্যবসা বাণিজ্য করতে পারবেন, দিনভর সচিবালয়ে তদবির করতে পারবেন, সব কিছু করতে পারবেন। সন্ধ্যার পরে যে আপনি অধিবেশনে যাবেন, আপনি হাই তুলবেন, কারণ ক্লান্ত তো, হাই তুলবেন, হা জয়যুক্ত করবেন, না জয়যুক্ত করবেন। ডেইলি পার্লামেন্টে আপনার কোনো যাওয়ার বিধান নাই, একেবারেই একটা মানে অগণতান্ত্রিক একটা বিধানের মধ্যে আছে যে অনেক দিন আপনি ইচ্ছা করলে অনুপস্থিত থাকতে পারেন, শুধুমাত্র একদিন হাজিরা দিয়ে আবার অনুপস্থিত থাকতে পারেন। কিন্তু যেটা আমরা জাতীয় পার্টির বেগম রওশন এরশাদের বেলায় দেখেছি, উনি অসুস্থতার জন্য উনি পার্লামেন্টে আসতেন না, বাট শি টুক দ্য অল ফ্যাসিলিটিস, রেমুনারেশনস অ্যান্ড আদার ফিজ, অ্যালাউন্সেস, এভরিথিং সবই উনি এনজয় করতেন। তো এটা তো হওয়া উচিত না। এটা কেন কাজ করবেন না, অ্যাটেন্ড করবেন না, পার্টিসিপেট করবেন না, বিজনেস মিটিংসে যাবেন না, পার্লামেন্টারি কমিটি মিটিংয়ে যাবেন না, কন্ট্রিবিউট করবেন না, অথচ তিনি সকল সুযোগ সুবিধা নেবেন? এটা পরিবর্তন হওয়া উচিত। এইসব বিষয়ে কোনো আলোচনা দেখছি না। 1, 2 নম্বর, আপনি দেখবেন যে চুক্তিভিত্তিক চাকরি নিয়োগের বেলায় অনেক সময় লেখাতে, কথাটা আমি বারবার বলছি, আপনার দর্শকরা বলবেন যে হয়তো উনি কথাটা আবার করছেন। কথাটা রিপিট এই কারণে করছি যে এটা হওয়া উচিত, জোর দেওয়ার জন্য, অ্যাসার্ট করার জন্য কথাটা বলছি। সেটা কি, যেমন আপনার চুক্তিভিত্তিক নিয়োগের সময় সরকারের একটা লেখা থাকে, অতীতের সকল কর্ম সম্পর্ক পরিত্যাগ করিয়া তিনি এই সুযোগ সুবিধা, অর্থাৎ এই ক্লজে তিনি এই চাকরি করবেন বলে তিনি চুক্তিবদ্ধ হইলেন, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো তার মানে আপনি যখন পার্লামেন্টের মেম্বার হয়ে যাবেন, যেদিন থেকে আপনি শপথ নেবেন, ইউ ক্যানট হ্যাভ এনি আদার বিজনেস। আপনি যদি ডাক্তারি করেন, ওয়েল, আপনি বলতে পারেন যে ঠিক আছে, আমি যেহেতু আমি ডাক্তার, একটা মহান পেশা, আপনি তাহলে বিনা ফিতে আপনি মানে কিছু রুগী দেখতে পারেন, জনকল্যাণে, আপনার এলাকায় জনকল্যাণে দেখতে পারেন। আপনি যদি খুব স্পেশালিস্ট ডক্টর হন, ইয়েস, ইউ ক্যান কন্ট্রিবিউট ইউর সার্ভিস, ইউর এডুকেশন, ইউর এক্সপেরিয়েন্স। বাট আদার্স, ব্যবসায়ী,
ব্যবসায়ী, যেমন আমি সাংবাদিকতা করি, সারাক্ষণ আমি আমার আজকে আমি আমার পত্রিকা অফিসে উঠে এসে আপনার টকশোতে অংশগ্রহণ করলাম। এখন পার্লামেন্টে আমি সারাদিন পত্রিকা দেখবো, এডিটোরিয়াল কি হচ্ছে, পোস্ট এডিটোরিয়াল কি হচ্ছে, কোন নিউজের হেডিংটা কি হচ্ছে, বা ডিজিটাল মিডিয়াতে কি যাচ্ছে, বা অন্য গ্রুপের নিউজগুলো কিন্তু সব তদারক করে আমি সন্ধ্যার পরে পার্লামেন্টে গেলাম। এটা কি উচিত হবে? না, উচিত হবে না। আমি যদি মনে করি যে এমপি যিনি হবেন শপথ নেওয়ার পরে তার অন্য কোনো কর্ম সম্পর্ক থাকা উচিত নয়, স্ট্রেইট একেবারেই থাকা উচিত নয়। রাজনীতি কি পেশা নাকি জনকল্যাণের কাজ? এটা আপনি যে জনকল্যাণের কাজ যদি করেন তাহলে আপনি পার্ট টাইম জনকল্যাণ করবেন নাকি? আপনি বেতন পাচ্ছেন রে ভাই এই কাজটা করার জন্য। আপনি প্রায় প্রত্যেকটা এমপি কিন্তু পার্লামেন্টের কমিটিতে থাকে, বিভিন্ন কমিটিতে থাকে। ওই কমিটি যদি সত্যি সত্যি কমিটির মিটিংগুলো ডাকা হয়, ওই কমিটির রুলস অফ বিজনেস মেনে যদি মিটিংগুলো হয়, সেই মিটিংয়ে যদি আপনি অংশ নেন এবং আপনি যদি মিন করেন যেখানে আমি কন্ট্রিবিউট করব, আমি আমার অপিনিয়ন রাখবো পক্ষে অথবা বিপক্ষে, যৌক্তিক কারণে অবশ্যই, তাহলে কিন্তু আপনি আর অন্য কাজ করার সুযোগ পাবেন না। সত্যি কথা। আপনি যদি মনে করেন যে আমি আমার, যদিও বাংলাদেশে নিয়ে একটা বিতর্ক আছে যে এমপিদের কি ডেভেলপমেন্ট ওয়ার্কস করার কথা কিনা, এমপিরা রাস্তাঘাট উন্নয়ন হবে কিনা, স্কুল কলেজ মাদ্রাসা হবে কিনা, ওটা হবে কিনা, এটা হবে কিনা, এটা এমপি দেখবেন না, এমপি শুধুমাত্র ল ফ্রেম করবেন, ফাইন, এটা উন্নত দেশের ভাবনা অনুযায়ী ঠিক আছে, আমি এটা ভিন্ন মত পোষণ করি না। তার আগে তো আপনাকে ইউ হ্যাভ টু এম্পাওয়ার দ্য লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন। আপনাকে তো স্থানীয় সরকারের কাঠামোগুলোকে আগে আপনার উন্নতি করতে হবে। স্থানীয় সরকারের কাঠামো আপনি উন্নতি করছেন না, আপনি আইনের মধ্যে কোথাও আনেন নাই। আমাদের দেশে আপনি জানেন, আমি জানি না আপনি গ্রামে যান কিনা, আমি তো প্রায় গ্রামে যাই। আমি গতকালকেও গ্রামে গিয়েছি, থেকেছি, আগামীকালকেও গ্রামে চলে যাব প্রায় সপ্তাহ, কারণ আমার বাড়ির কাছে আমি প্রায় দুপুরবেলা খেয়েও চলে যেতে পারি বা সকালবেলা খেয়ে সারাদিন থেকে চলে আসি, এরকম হয়। তো গ্রামের মানুষ এখন কতটা আসলে রাজনীতি সচেতন? ডক্টর আসাদুজ্জামান রিপন, তারা নির্বাচন রাজনীতি নিয়ে কি ভাবছে সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, আমি বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, দেশসন্ধার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি বলছিলেন যে আপনি প্রতি সপ্তাহে গ্রামে যান। আমি প্রশ্ন রেখেছিলাম যে গ্রামের মানুষ এখন কতটা রাজনীতি সচেতন, তারা নির্বাচন রাজনীতি নিয়ে কি ভাবে? দেখুন, আমি আপনাকে যদি এভাবে বলি, আমাকে আমার এলাকার লোকজন জানে যে আমি বেসিক্যালি আমি সাংবাদিকতা করি, আমি কোনো ব্যবসায়ী না, ধনী মানুষ না, আমি একজন মধ্যবিত্ত মানুষ, সোজা কথা। তো আমি আমার সভাগুলোতে আমি গত কয়েকদিনের মধ্যে 300 নির্বাচনী আসনের মধ্যে, এমনকি নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের আগেই, প্রবাবলি আমি 1 সপ্তাহ আগে আমি আমার নির্বাচনী এলাকায়, আপনার টিভিতেও দেখিয়েছে, আমি নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠান করেছি এবং হিউজ পিপল, সাধারণ মানুষ আমার এই পদযাত্রায় নানান প্রোগ্রামে অংশগ্রহণ করে। আমি মাদক বিরোধী সংগ্রাম করছি, সেখানে প্রচুর মানুষ আপনার অংশ নিচ্ছেন। তারপরে আপনার বালু তোলা, যে বালু মাফিয়া, নদীতে বালু তুলে এক ধরনের মানুষ আপনার গ্রামগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এইগুলোর বিরুদ্ধে যখন আন্দোলন, প্রচুর মানুষ আসছে এবং তারা অকপটে বলেন, কারণ আমি তো কাউকে পয়সা দেওয়া না, খুব সাধারণভাবে তারা আসেন, আমার পয়সা নেই আনার মতো। তারা বলেন, স্যার আপনার মতো লোক আমাদের দরকার। কারণ আমি খুব নিরেট কথাবার্তা কি বলি জানেন, আমি বলি তাদেরকে, এই প্রথম আমি তাদেরকে বলা শুরু করলাম, যেমন আগেরটা বললাম যে আপনার প্রধান অতিথি নির্বাচিত করেন, এই জন্য তারা এমপি হওয়ার পরে আপনাকে, যেটা উল্টো, তারা আপনার কাছে আসে না। তো ডোন্ট ইলেক্ট প্রধান অতিথি, আপনার প্রতিনিধি নির্বাচিত করুন, ও আপনার সাথে দেখা হবে। আমি যেমন ওয়াদা করলাম যে আমি এলাকায় আসবো, জনগণের সাথে থাকবো। আমি একইভাবে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ, উপজেলার বেলায় বলেছি, আপনার পৌরসভার বেলায় বলেছি। আমার এলাকায় যদিও কোনো পৌরসভা নাই, উপজেলা আছে। আমি বলেছি যে এরপরে ভবিষ্যতে শুক্রবারের চেয়ারম্যান নির্বাচিত করবেন না। আমি তো ইলেকশন করবো না, কিন্তু ওটারও ক্যাম্পেইন করছি। অর্থাৎ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করা। আমি বলেছি যে সমস্ত লোকেরা ঢাকায় থাকেন, উইকেন্ডে গ্রামে আসেন, অর্থাৎ শুক্রবারে আসেন, বিয়ে শাদীর দাওয়াতে, এটা ওটার দাওয়াতে আসেন, তারপর আপনি চাইলে একটা আপনার ওয়ারিশ সার্টিফিকেট এবং কোনো কাগজে সাইন করলেন, ওনাকে পাওয়া যান, উনি ইউনিয়ন পরিষদে বসেন না। যে লোক ইউনিয়ন পরিষদে বসেন না তাকে আপনি ভোট দেবেন কেন? আমি বলেছি যে এমন লোককে ভোট দেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের ছেলেমেয়েরা আপনার ছেলেমেয়ের সাথে একই স্কুলে পড়ে, একই কলেজে পড়ে। ওই চেয়ারম্যান সাহেব যে বাজার ঘাটে যান, আপনিও সেই বাজার ঘাটে যাবেন। উনি এলাকায় বসবাস করলে ওই এলাকার শান্তি, ওই এলাকার নিরাপত্তা, ওই এলাকার মাদক বিরোধীর ব্যাপার, কারণ তার নিজের সন্তানকে ভালো রাখতে হবে, তখন অটোমেটিক্যালি হি উইল গো এগেনস্ট আপনার এই যে নার্কোটিক্স, এই মাদকের বিরুদ্ধে চেয়ারম্যান অবস্থান নেবে, তাই না?
এখন আপনি এমন লোককে বানাচ্ছেন, সে তো এক ধরাছোঁয়ার বাইরের লোক, তাকে একটা এলিট লোককে আপনি বানাই দিচ্ছেন আপনি চেয়ারম্যান। তো ফলে অন্যের ছেলেরা মাদক খেয়ে ধ্বংস হয়ে যাক, স্কুলগুলোতে মাস্টার আসুক আর না আসুক, রেজাল্ট ভালো হোক আর না হোক, তাতে তার কিছু যায় আসে না। এই জন্য আমি বলেছি জনসম্পৃক্ত মানুষ, তাকে আপনি ভবিষ্যতে চেয়ারম্যান করেন, উপজেলাতে, ইউনিয়ন পরিষদে, অন্যত্র জায়গায়। এই যে ক্যাম্পেইন, মানে আমি যে কথাটা বলেছিলাম যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, জনগণের ক্ষমতায়ন, সো দ্যাট যাতে জনগণ মনে করে যে আমি তোমাকে বানিয়েছি, তোমাকে এলাকায় থাকতে হবে, তোমার ছেলে মেয়েকে এই স্কুলে পড়তে হবে, আমার ছেলে মেয়ের সাথে আমাদের সুখ দুঃখের সাথে তুমি সমব্যথী হবে, তাই না? তো এটা একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এমপি বলেন, মানে তার বেলায় এই কথাটি প্রযোজ্য, যাতে জনগণ যাতে মনে করে আমি তোমাকে 5 বছরের জন্য এমপি বানিয়েছি, তারপর তুমি ধরাছোঁয়ার বাইরে, তারপর আমি তোমাকে আর কিছুই বলতে পারবো না, তুমি অন্যায় করবে, তুমি আমার স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, আমি তোমার বিরুদ্ধে কিছুই বলতে পারবো না। নো, জনগণের প্রতিবাদ করার খুব একটা সুযোগ থাকে কি? নাই, সেই সুযোগটা থাকার কথাই তো আমি বলছি। যেমন মনে করেন বিলেতে আছে, আপনার আমেরিকা তো অবশ্যই আছে, আপনি পিটিশন করতে পারেন এগেইনস্ট ইওর, মানে আপনার একজন এমপি কিংবা সংসদ সদস্যের বিরুদ্ধে মুখ খুললে তার পরিণতি কি হতে পারে, সে ধরনের একটা শঙ্কাও তো নিশ্চয়ই সাধারণ মানুষের মাঝে কাজ করে। সেটা একসময় ছিল বটে, কিন্তু আমি মনে করি 16 বছরের যে আন্দোলনের মধ্য দিয়ে যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। আমি যদি আবারও আমার নেতা জনাব তারেক রহমানের বক্তব্যকে কোট করে যদি বলি, তিনি কিন্তু বলেছেন তার কর্মীদের উদ্দেশ্যে আমাদের সামনে, তিনি বলেছেন যে 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়। হি রিমাইন্ডেড, তিনি তার নেতা কর্মীদেরকে কত মনে করিয়ে দিয়েছেন। শীর্ষ নেতৃত্বের এই বার্তাটা তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কি ডক্টর আসাদুজ্জামান রিপন? তৃণমূল পর্যায়ে তো তিনি কথাগুলো বলেছেন, যে সমাবেশগুলো তিনি করেছেন, বিভাগীয় যে সমাবেশগুলো তিনি করেছেন, সেখানে তো একেবারে তৃণমূল পর্যায়ের, মানে আপনার নেতা কর্মীরা প্রতিনিধিত্ব করেছেন। কেন বলা হচ্ছে যে বিএনপির তৃণমূল এখন নিয়ন্ত্রণহীন? এটা কিন্তু এটা অনেকটা প্রোপাগান্ডা, আমি অনেকটাই প্রোপাগান্ডা বলবো। তাহলে 4000-এর মতো সাংগঠনিক ব্যবস্থা কেন? আচ্ছা, আমি যদি আপনাকে এভাবে যদি বলি, বাংলাদেশের গ্রাম কটা জানেন? নিশ্চয়ই আপনি জানেন, আমি আপনাকে একটু মনে করি প্রায় 65,000 গ্রাম বা 68,000 গ্রাম মতান্তরে, তাই না? তো 68,000 গ্রাম যদি হয়, খেয়াল করবেন মাত্র 4,000 কর্মীকে বা কর্মীর বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিয়েছে। তার মানে 68,000 গ্রামে প্রতি গ্রামে একজনও না, কথাটা খেয়াল করবেন, প্রতি গ্রামে একজনও না, মানে 16 ভাগের 1 ভাগ গ্রাম থেকে একটা লোক বহিষ্কৃত হয়েছে বা তাদের বিরুদ্ধে পিনুটিভ মেজার নেওয়া হয়েছে। রাজধানীর যে সহিংসতা, যে চাঁদাবাজি চলছে, সেই বিষয়গুলো কতটা আমলে নিচ্ছে বিএনপি? এটা কি আপনি অনেক বলবেন? না, 68,000 গ্রামের জন্য মাত্র 4,000 কর্মী বিরুদ্ধে পিনুটিভ মেজার অনেক না। বাট পার্টি যে নিচ্ছে, পার্টি যেটা এটা যে কগনিজেন্সি নিয়েছে, আপনি যে কথাটা বলেন, আপনার যে পর্যবেক্ষণ, আপনার যে অভিযোগ, মানে আমি আপনাকে বলছি, মানে আমি মানুষের কথা বলছি, তো এটা যে পার্টি কগনিজেন্সি নিয়েছে, আমলে নিয়েছে, বিবেচনায় নিয়েছে, নিয়ে ব্যবস্থা নিচ্ছে, এটার জন্য তো আপনি সাধুবাদ দেবেন পার্টিকে, তাই না? পার্টি যখনই এই ধরনের অভিযোগের কথা শুনছেন, জানছে, সাথে সাথে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। এই ব্যাপারে কিন্তু একেবারে শূন্য সহিষ্ণুতার নীতি পার্টি গ্রহণ করেছে। এটা কিন্তু আপনাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে টেম্পো স্ট্যান্ড দখল করে রেখেছে বিএনপি নেতাকর্মীরা, বাস স্ট্যান্ড দখল করে রেখেছে বিএনপি নেতাকর্মীরা। এবং গতকালের ঘটনা যদি আমি উল্লেখ করি, সোহাগ বাস কাউন্টারে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, বলা হচ্ছে যে সেই হামলার পেছনে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী জড়িত। আচ্ছা, আপনি মানে যদি এটা আমার জানা নাই, যদি ইট ইজ আইডেন্টিফাইড, একদম মানে পার্টি তার বিরুদ্ধে সিরিয়াস ব্যবস্থা নেবে। কারণ ওই সোহাগ পরিবহন অথবা কোনো পরিবহনের সাথে বিএনপি মানে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে কোনোই সম্পর্ক নাই। কেউ যদি তার ব্যক্তিগত লোভ অথবা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যক্তিগত লোভ স্বার্থ চরিতার্থ করার জন্য যদি এই কাজটি করেন, পার্টি তো তার দায়িত্ব নেবেন, কিন্তু পার্টি শোনা মাত্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমার পরিবারের, আমার স্ত্রীর একটি সম্পত্তি ঢাকা শহরের 10 কাঠার একটি গুরুত্বপূর্ণ জায়গায়, আমি নামটা উল্লেখ করছি, 10 কাঠার একটি সম্পত্তি আওয়ামী লীগ আমলে দখল করে নিয়েছিল। আমি ইচ্ছে করলে মানে অন্যদের মতো যে উদাহরণগুলো টানছেন, আমি ইচ্ছে করলেই কিন্তু আমি আমার যেহেতু এটা আমাদের মালিকানা, আমরা এটা আমাদের নিজেদের মানে আয়ত্তে নিয়ে আসতে পারতাম, কিন্তু স্টিল আই এম ফলোইং দ্য ল। আমি কিন্তু কোর্টের রায়ের উপরই ভর করে, আমাকে অনেকে বলেছে
কিন্তু আপনি যে সহিষ্ণুতা দেখাচ্ছেন সেই সহিষ্ণুতা অন্য নেতাকর্মীরা কেন দেখাতে পারছে না? না, সবাই দেখাতে পারছেন, অধিকাংশ দেখাতে পারছেন। এর মধ্যে যে বললাম খুবই খুবই একেবারেই আপনার এটার যে পার্সেন্টেজ এটা খুবই কম। আর আপনি বলছেন যে অন্যরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে, এটা একটা অভিযোগের একটা কারণ আছে। এখন দেখবেন যে অনেকে পিআর সিস্টেম, নানান সিস্টেমের কথা বলছেন না, ওদের টার্গেট হচ্ছে নির্বাচনকে একদিক দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কৌশল, দুটো হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে যদি ধারাবাহিকভাবে যদি এই প্রচারণাগুলো অপপ্রচারগুলি যদি চালিয়ে যাওয়া যায়, তাহলে যদি বিএনপি যদি কিছু ভোট কমে, তাহলে সেটা তাদের যারা এখন এই সমালোচনাগুলো করছেন তাদের ভোটের বাক্সে যদি ভোটগুলো যায় তারা লাভবান হবেন। এই ধরনের একটা মতলব তো এজেন্ডা তাদের আছেই। তবে এটা সত্য কথা যে আমরা এই কথা বলি কিন্তু ঘটনাটা উড়িয়ে দিচ্ছি না। দ্য মোমেন্ট উই আর মানে গেটিং দিস টাইপ অফ ইনফরমেশন অ্যাবাউট এনি ওয়ার্কার যে এই কাজগুলোর সাথে মানে সে জড়িত আছে বা মানে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু কর্মীদের মাঝে যদি আত্মশুদ্ধির বা নিজের পরিবর্তনের বিষয়টি তৈরি না হয়, পার্টি ব্যবস্থা নিলে খুব একটা কাজে আসবে। এটা কিন্তু খুব দায়িত্বশীল লোকরা করছে এরকম কিন্তু না, আমি বলছি এটা। তবে তারপর আমি যেটা বলবো যে আমাদের পার্টিতে মানে এই ধরনের কোনো ঘটনা ঘটলে, আপনার দর্শকদের মাধ্যমেই বলছি, যদি এরকম ঘটনা ঘটে তারা যেন সেখানে পার্টির যারা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ যেখানে একটা ইউনিট তো থাকে, যেমন আপনার এখানে যে ঘটনাটা বললেন সোহাগ পরিবহনের ঘটনাটা বললেন, এটা নিশ্চয়ই একটা সাংগঠনিক এলাকার আওতায় এখানে আছে, তাই না? সেখানকার মানে নেতাকর্মীরা যদি অবহিত হন, আমার ধারণা নিঃসন্দেহে তারা ব্যবস্থা নেবেন। এটা কোনোভাবেই পার্টি প্রশ্রয় দেবে না, কারণ এটা তো আমরা বুঝি যে এই ঘটনাগুলো ভোট বাড়ে না, এই ঘটনাগুলোর প্রভাবে ভোট কমতে পারে। নাগরিক সমাজ যদি মনে করে, ওই যে আপনি যেটা বললেন যে নিয়ন্ত্রণহীন, তারা যদি মনে করে নিয়ন্ত্রণহীন, তাহলে তো তারা মানে সংখ্যা প্রকাশ করবেনি। তবে এখানে একটা কথা বলি, আমার হাতে কি পুলিশ? আমাকে যদি একটা মিনিট সময় দেন, আমার হাতে পুলিশ। আমি কি ইচ্ছে করলে ডিএমপির কমিশনারকে বলতে পারি বা থানার ওসিকে বলতে পারি যে টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট বয়? বলতে পারি না। আমি বললেও সে তো নাও শুনতে পারে, কথার কথা। কারণ আমি এর আগেই বলেছিলাম যে প্রশাসনে, পুলিশে এখন পর্যন্ত আওয়ামী লীগের এলিমেন্ট যারা আওয়ামী লীগের আমলে রিক্রুটেড হয়েছে লাস্ট 15 ইয়ার্স, প্রশাসন কেন ব্যবস্থা নিতে পারছে না? ডক্টর আসাদুল আমার রিপোর্ট এই ভয়টা কি কাজ করছে যে সামনের দিনে আপনারা ক্ষমতায় এসে আপনারা ক্ষমতাবান হয়ে যাবেন, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? 15 ইয়ার্সে আমি যদি এভাবে বলি, 15 বছরের যে লোকগুলো আমি যদি এভাবে বলি যে আওয়ামী লীগের, ছাত্রলীগের বা বিভিন্ন ওদের অঙ্গসংগঠনের ক্যাডাররা যারা বিসিএস এ যারা অ্যাসিস্ট্যান্ট কমিশন হিসেবে যারা রিক্রুটেড হয়েছিল, 15 বছরে তারা কোন জায়গায় উন্নীত হয়েছেন আপনি জাস্ট চিন্তা করেন। যে কনস্টেবলটি আওয়ামী লীগের আমলে রিক্রুটেড হয়েছিল, সেই ছেলেটা, আমি সবাইকে বলছি না, এর মধ্যে অনেক ভালো মানুষের ছেলে নিঃসন্দেহে আছে। তো তাদের মধ্যে কেউ আপনার কি বলে এটাকে, আপনার কনস্টেবল থেকে এখন এসআইতে পরিণত হয়েছে, তাই না? অনেকে এটা সাবোটেজ করার জন্য, এটা যে বিএনপি সামনে ক্ষমতা আসবে বলে তখন ব্যবস্থা নেবে, নট দ্যাট। ভাবটা হচ্ছে যে তারা চোখ বুজে থাকতে চায়, তারা অ্যাকশন নিতে চায় না। একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখি, আমার হাতে খুব একটা সময় নেই, ছোট্ট পরিসরে শুনতে চাই। জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের এক ধরনের দাবি আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে। এনসিপি, জামায়াত ইসলামী সে দাবি জানিয়েছে। বিএনপির তরফ থেকে বলা হয়েছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধের যখন দাবি উঠেছিল বিএনপির অবস্থান একই ছিল। এটি বিএনপির কৌশলগত অবস্থান কিনা প্রশ্ন এক। আর দুই হচ্ছে জাতীয় পার্টির মহাসচিব বলেছে যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। বিএনপি কি সেই দায়িত্ব গ্রহণ করলো না? আমি আপনি বলে উনি যেটা বলেছেন, বিএনপি একটা মানে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো রাজনীতির চর্চাই করবে, তাই না? বিএনপি মানে আপনার প্রতিষ্ঠিত রাজনৈতিক চর্চা, সারা পৃথিবীতে একটি রাজনৈতিক দল যে মূল্যবোধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, বিএনপির কাছ থেকে সেই প্রত্যাশাতে করবে। যেমন আপনি একটা নিশ্চয় গল্প শুনেছেন, একজন রাজাকে আরেকজন রাজা গ্রেপ্তার করেছেন, মানে গ্রেপ্তার করে মানে ওই রাজা পরাজিত হয়েছেন, মানে আরেক রাজার অধীনে তিনি চলে আসছেন গ্রেপ্তার অবস্থায়। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেমন আচরণ প্রত্যাশা করেন? তো তখন তিনি বলেছেন যে আমি একজন রাজার কাছে রাজার আচরণটাই আশা করি। তো বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপির কাছে জেম কাদের কেন? এনি পার্টি, এনি সিটিজেন, শামীম হায়দার পাটোয়ারি এমনটি বলেছেন, এনি সিটিজেন অফ দিস কান্ট্রি এটা তো বলতে পারে যে বিএনপিকে আমরা দায়িত্বশীল ভূমিকায় দেখতে চাই। এটা তো আশা করতেই পারে, এবং বিএনপি শুড। আপনি তো পলিটিক্যাল যে নর্মস, পলিটিক্সের তো একটা নর্মস আছে,
রাজনৈতিক দল সেই নর্মসের বাইরে যেতে পারে না। তো সুতরাং যদি জাতীয় পার্টির কেউ যদি বিএনপির কাছ থেকে যদি সে রাজনৈতিক মূল্যবোধের ভিত্তিতেই যদি মানে আচরণ প্রত্যাশা করেন, আমি তো মনে করি সেই প্রত্যাশার মধ্যে কোনো ভুল নেই। এটার মানে এই নয় যে বিএনপি হ্যাজ বিকাম দ্য কাস্টোডিয়ান অফ এনি অ্যাসোসিয়েট অফ দ্য অটোক্রেটিক রেজিম, তা নয়। কিন্তু কিন্তু আমি এটা পাশাপাশি এটাও বলতে চাই, দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা আসলে নিষিদ্ধের পক্ষে নয়। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই ডক্টর কথাটি আসাদুজ্জামান আমরা এই রিপন। কথাটি আমরা বলতে চাই আমাদের যে আয়োজনের সবকিছু একেবারেই শেষ মানে পর্যায়ে এটা একই প্রশাসনিক আদেশ নয়, আপনি আইনের মাধ্যমে কাজগুলো করুন, স্পষ্ট। এই কথাটা ধন্যবাদ আমরা জানাচ্ছি বলতে আপনাকে। চাই। দর্শক, শেষ করছি দেশসন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।